কামব্যাকের গল্পটা তো অনেক বড়, কারণ আমার সঙ্গে অ্যাসিডে হামলা হয়েছিল 2015 সালে। আজকের 2024 সাল, 9টা বছর কেটে গেছে, এখনও আমার অপরাধীর শাস্তি হয়নি। আজকে যেভাবে বিপ্লব ছড়িয়ে পড়েছে, যে লড়াইয়ের যে নতুন দিশা ছড়িয়ে পড়েছে, সেইখানে আমি প্রচণ্ড পজিটিভ। তবে যদি বলি কালকে কি হবে, কালকে সব কিছু হয়ে যাবে না, তবে অনেক কিছু হতে পারে। পুলিশ প্রশাসনের ভূমিকা আমি বারবার একটা জিনিস দেখি, নির্যাতনের পক্ষে বড্ড দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, আমার ক্ষেত্রে না, পুরো প্রশাসন, কিছু পুলিশ হ্যাঁ আমাকে সহযোগিতা করেছিল, তারা এখনও ভালো মানুষ কিছু রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তার জিডি পাল্টানো থেকে, তাকে বিভিন্ন দিন ফিরিয়ে দেওয়া থেকে, তাকে বিভিন্ন হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়। নিজের লড়াইয়ে পথ দেখিয়েছিলেন মনীষা পৈলান, এবং আরজি করের মতন যে নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আজকে একেবারে আন্দোলন মঞ্চে এসে তার তীব্র প্রতিবাদ করতে তিনি এসেছেন। সরাসরি তার লড়াইয়ের কথা শুনে নেব, কিভাবে তিনি লড়াই থেকে কামব্যাক করলেন, আজকের আবার এই সুস্থ সমাজে তিনি এসেছেন, কি বলছেন সরাসরি শুনে। কিভাবে আপনি যে কামব্যাক করলেন, কিভাবে? কামব্যাকের গল্পটা তো অনেক বড়, কারণ আমার সঙ্গে অ্যাসিডে হামলা হয়েছিল 2015 সালে। আজকের 2024 সাল, 9টা বছর কেটে গেছে, এখনও আমার অপরাধীর শাস্তি হয়নি। আমার 30 তারিখেও কোর্টের ডেট আছে, আর সেই কোর্টে আমি জানি না আমার কি হবে, বাট আমি তাও যাব, কারণ এখনও অবধি আমাদের কাছে আইন ব্যবস্থার উপরে ভরসা ছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই। আমরা হতাশও বটে, কিন্তু যাবও বটে, কারণ আমাদের কাছে আর কোনো অপশান নেই। তো কামব্যাক বলতে হ্যাঁ, প্রথম চোখ অন্ধ হয়ে যাওয়া, মুখ গলে যাওয়া, মানে একটা হরেবল স্টোরি, সেটা আমি বর্ণনা করতেও পারবো না। দিনের পর দিন, এটা তো কেমিক্যালে অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটা কেমিক্যাল, ফলে এর দীর্ঘদিন এর যন্ত্রণা থাকে, দীর্ঘদিন অস্ত্রোপচার হয়, এখনও অপারেশন হচ্ছে। ফলে কামব্যাক বলতে বহু মানুষ পাশে দাঁড়িয়েছে, তারপরে বহু সার্ভাইভারকে দেখেছি, বহু মানুষকেও দেখেছি তারা লড়াই করছে আমার চেয়েও খারাপ অবস্থায়। তারপরে মনে হয়েছে যে আমাকে এর থেকে বেরোনো উচিত, এবং এই যে সামাজিক ব্যাধি, অ্যাসিড হামলার মতো এই ভয়ঙ্কর হামলা, এছাড়াও মেয়েদের উপরে যে নারকীয় অন্যান্য যে হামলাগুলো হয়, অর্থাৎ রেপ বলো বা পণ না দেওয়ার বলে হত্যা বলো, এই যে দিনের পর দিন অত্যাচার হচ্ছে, তার পক্ষের মানুষ খুবই কম। কারণ মেয়েদের যখন কোনো নির্যাতনের শিকার হয়ে সে মরে বা সে থানায় দ্বারস্থ হয়, তাকে নানানভাবে ট্যাগ লাগিয়ে, তার বাবা মার উপরে হুমকি দিয়ে আমরা দিনের পর দিন চোখের সামনে দেখেছি, তার কেসটাকে নষ্ট করে দেওয়া এবং অন্যান্য গাফিলতি করে তার বিভিন্ন দিক দিয়ে তাকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা এটা চলে। তো এইগুলো দেখে আর কি নিজের মধ্যে মনে হয়েছে যদি বেঁচে থাকি তাহলে এই লড়াইয়ের শেষটা দেখব। এটা একটা কামব্যাক। আগেও দেখেছি হ্যাঁ, এবং তুমি বললে আইন ব্যবস্থার উপর তোমার সামনে ডেট রয়েছে, পাশাপাশি তুমি হতাশ। হ্যাঁ, আরজি করে যে ধর্ষণ খুনের কাণ্ড গোটা বিশ্ব জানে, আগামীকাল রয়েছে তার শুনানি। কি মনে হচ্ছে, দেখুন কোন দিকে এগোবে? আমরা খুব কনফিডেন্স, এই আন্দোলন যেভাবে বিদ্রোহের মতো ফেটে পড়েছে, আমরা খুব পজিটিভ যে কিচ্ছু হবে না না ভেবে আমরা কি এটা ভাবতে পারি না অনেক কিছু হয়ে গেছে। আমরা প্রথম দিন থেকে দেখেছি একটা অভয়ের লাশ আটকানো থেকে আমরা দেখেছি, আমরা যখন যাই সেদিনকে থেকে দেখেছি, তারপরে বিল্ডিং ভাঙা থেকে দেখেছি কিভাবে ছাত্রদেরকে আটকানো হয়েছে, তাদেরকে রাজপথ থেকে তোলা হয়েছে, বিভিন্ন প্রফেশনের মানুষ তাদের মতো সংগতি জানিয়েছে। আজকে যেভাবে বিপ্লব ছড়িয়ে পড়েছে, যে লড়াইয়ের যে নতুন দিশা ছড়িয়ে পড়েছে, সেইখানে আমি প্রচণ্ড পজিটিভ। তবে যদি বলি কালকে কি হবে, কালকে সব কিছু হয়ে যাবে না, তবে অনেক কিছু হতে পারে। অপরাধীদের চিহ্নিতকরণ হতে পারে, তাদের মুখ থেকে নতুন কিছু বেরোতে হতে পারে, এই অপরাধের সঙ্গে কারা কারা যুক্ত আছে তাদের চিহ্নিতকরণ হতে পারে। তো আরজি করের যে ঘটনা আমাদের সামনে হয়ে এসছে, এটা আজকে রাজপথে আমরা নামিনি, আমরা বিভিন্ন দিন ধরে রাজপথে নেমেছি। তবে যে বারে বারে সামাজিক কিট বলা হচ্ছে সন্দীপ ঘোষ, পাশাপাশি এই যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা এই আরজি কর ইস্যুর ওপর, সেখানে আমরা দেখলাম টালা থানার একজন প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই বিষয়টার ভূমিকা, বা তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো? দেখুন, পুলিশ প্রশাসনের ভূমিকা আমি বারবার একটা জিনিস দেখি, নির্যাতনের পক্ষে বড্ড দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, আমার ক্ষেত্রে না, পুরো প্রশাসন, কিছু পুলিশ হ্যাঁ আমাকে সহযোগিতা করেছিল, তারা এখনও ভালো মানুষ কিছু রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তার জিডি পাল্টানো থেকে, তাকে বিভিন্ন দিন ফিরিয়ে দেওয়া থেকে, তাকে বিভিন্ন হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়। আমরাও অনেক ক্ষেত্রে থানায় ভিজিটে গিয়ে দেখেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, তার অনেক নির্যাতিতার সাথে কথা বলে দেখেছি, তাকে থানা অবধি না পৌঁছাতে দেওয়া, তাকে কোনোভাবে গুরুত্ব না দেওয়া, এগুলো বারবার উঠে এসছে। সুতরাং এটা একদমই নতুন না, এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। আরজি করের যে সন্দীপ ঘোষের বিষয়টা যদি বলি, সন্দীপ
ঘোষ তিনি প্রিন্সিপাল, মানে একজন নাক উঁচু করা একজন শিক্ষিত মানুষ সমাজে। তো এই মানুষরা কিভাবে একজন মানে ইনফ্লুয়েন্সার যারা অন্যদেরকে টিম করে একটা হসপিটালে নানান দুর্নীতি চালায়, এখানে তো শুধু উঠে আসেনি, সমানভাবে নানান কিছু দুর্নীতি আমরা উঠে আসতে দেখেছি। সুতরাং নরকের কীট বলা কি কোন কি বলা হবে আমি জানি না, তবে এই মানুষগুলোর একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি, যাতে অন্যান্য যারা শিক্ষিত মানে ধর্ষক বলি বা সমাজের কীট বলি বা যারা হ্যারাসমেন্টের অপরাধী বলি, তাদের কোনো জাত হয় না। মানে আমরা গ্রামের দিকে হলে বলে অশিক্ষিত, আমরা বলে দিই, মানে তাই বলে কি শিক্ষিতরা নয়, বা শিক্ষিত করলে তাই বলে অশিক্ষিত নয়। এরা একটা গোষ্ঠী, এরা শিখে পড়ে কেউ আসে, কেউ না শিখে পড়ে আসে, এরা নানানভাবে হ্যারাসমেন্টের চেষ্টা করে, যেটা এক্ষেত্রেও হয়েছে। সুতরাং যেমনভাবে আমার অপরাধী সে অত শেখাপড়া না জেনেও এই অপরাধটাকে করার জন্য যে বুদ্ধি সে এঁকেছিল, কিন্তু তার পেছনে সাপোর্ট করার লোকও প্রচুর শিক্ষিত ছিল, ফলে এই গোষ্ঠীটাও যেমনি অপরাধী, তেমনি সন্দীপ ঘোষ যিনি এত কিছু পড়েছেন, তার পড়ার হিস্ট্রিও শুনলাম, কি কাজ হবে এইরকম শিক্ষিত করে। মানে অনেক ক্ষেত্রে দেখেছি কত ভালো পড়াশোনায় ছিল, কি হবে সেই পড়াশোনা নিয়ে, এ তো লজ্জা, সেই সব শিক্ষকদের লজ্জা যাদের কাছে ইনি পড়াশোনা করে এসেছেন। সুতরাং এইরকম লাইভ স্ট্রিমিং রেকর্ডিং পরে এলো কারণে বিবরণ, সেখানে দুই পক্ষের সাইন হবে, দুই পক্ষের হস্তান্তর হবে। কীভাবে দেখছেন বিষয়টা? দেখছি যে যখন লাইভ স্ট্রিমিং বলতে ওখানে যে 14 জন পৌঁছাক বা 34 জন পৌঁছাক, এই যে লাখো মানুষ বাইরে বিচারের আশায় তারা রাস্তায় নেমেছেন এবং জুনিয়র ডাক্তারদের সংহতি জানাচ্ছেন, এখানে শুধুমাত্র একজনের ব্যাপারটা না, এটা কিন্তু বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন রেপ, বিভিন্ন অ্যাসিড হামলা, বিভিন্ন ডাউরি নিয়ে যে হত্যা, বিভিন্ন হত্যা উঠে এসছে। সুতরাং বিচার কিন্তু আমিও চাই, বিচার কিন্তু জুনিয়র ডাক্তাররাও চান, বিচার কিন্তু আমার গ্রামের সেই ছোট্ট বাচ্চাটাও চাই যে প্ল্যাকার্ড নিয়ে বলেছেন আমার আগামী দিনে আমি সুস্থভাবে বাঁচতে চাই। সুতরাং যেই কথা হোক না কেন আমরা দেখতে চাই, তো যেভাবেই হোক আমরা দেখতে চাই, এটুকুনিই বলবো। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা দেখতে চাই যে আসলে কি আলোচনা হচ্ছেন, তিনি মুখ্যমন্ত্রী, আমরা আগামী দিনে দেখবো আরও যে হয় কি না, আশাবাদী, অপেক্ষা করছি। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সমাজের তিনি যে মূল স্রোতে ফিরে এসেছেন লড়াই করে, যে যোদ্ধা, আমাদের সঙ্গে ছিলেন মনীষা পৈলান। অসংখ্য ধন্যবাদ দিদিকে। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।